প্লিজ সেভ মি। আকাশ পুরো চমকে উঠল। হঠাৎ করে ভিজে কাঁপতে থাকা একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। এই, আপনি কে? নদী তখনও কাঁপছে, ভয় ঠান্ডা তার উপর লজ্জায় পড়ল। আই থট দে ডগস। আই ডিডন্ট নো। সে কথা জড়িয়ে ফেলল। এক মুহূর্তের জন্য দুজনের শরীরের কাছাকাছি থাকা হৃদস্পন্দনগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আকাশ কিছু বলতে যাবে ঠিক তখনই এইসব কি হচ্ছে? আকাশের সৎমা দরজায় দাঁড়িয়ে। ওরে বাবা, রাত বিরেতে মাইয়া ঘরে ঢুইকাছে, এইটা কি রকম নোংরামি? নদী সোজা হয়ে দাঁড়ালো। বেজা চুল কাঁধে লেপটে, চোখে আগুন। হঠাৎ তাকে এভাবে বলে বেজায় বিরক্ত হয়ে বলল, হাউ ডিসগাস্টিং। আপনি এসব কথা বলছেন কেন? ইউ আর সো রুড। ফরিদ হেসে উঠল। দেখো দেখো, ইংলিশ ফটফট করে, রাইতে পুরুষ মানুষের ঘরে ঢুকে আবার কথা কয়। এত কথা কিসের? চুপ থাক। আকাশ সামনে এগিয়ে এলো, মা থামো, কিছুই হয়নি। কিন্তু ততক্ষণে বাইরে মানুষ জমে গেছে। বৃষ্টি অনেকটাই থেমে গেছে। আর ফরিদার এরকম চিৎকার চেঁচামেচিতে সব মিলিয়ে আগুনে ঘি ঢালার মতো হয়ে গেল। বিয়ের বয়সী ছেলে মেয়ে এক ঘরে, গ্রামের মান ইজ্জত গেল। চাচা, আপনি ভুল বুঝছেন। এমন কিছু না, আপনাদের ভুল হচ্ছে। এই নাটক চলবে না। গ্রামের একজন বয়স্ক লোক গলা তুলে বলল, আমাদের বোকা বানাতে পারবেন না। যদিও বা তোমাকে ছোটকাল থেকে চিনি, তবুও ছেলে মেয়েদের ভরসা নেই আজকালকার। রাইতে এক ঘরে ধরা পড়ছে, সমাধান একটাই। নদীর বুকটা ধক করে উঠল। সে এক্সকিউজ মি। সামনে এগিয়ে এলো। আপনারা কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। একজন মহিলা ফোঁস করে উঠল, বুঝবা না তো কি করবা, শহরের মেয়ে, চরিত্র নাই। নদী চোখ ছোট ছোট করে বলল, ইউ ক্যান্ট টক টু মি লাইক দিস। আমি এখানে জোর করে আসিনি, আমি বিপদে পড়েছিলাম। আকাশ এতক্ষণ চুপ ছিল। সে এক পা এগিয়ে এসে বলল, ও সত্যি বলছে। ঝড়ের সময় ও এখানে ঢুকেছে। আমি চুপ, এখন আবার মাইয়ার পক্ষ নিতাছে। দেখো দেখো, লোকজনের ভিড় আরো ঘন হলো। ছেলে যদি এতই সাধু হইতো তাইলে দরজা খুলে রাখতো কেন রাইতের বেলায় এক ঘরে? নদী তাকালো আকাশের দিকে। এই প্রথম ঠিক করে। ছেলেটা সাধন, ভেজা শার্ট, কাঁধে কাজের ক্লান্তি, চোখে অদ্ভুত একটা শান্ত ভাব, যেটা এই ভিড়ের মধ্যে একমাত্র নিরাপদ লাগছে। লিসেন, আমি কাল সকালে চলে যাব। আপনাদের গ্রাম, আপনাদের নিয়ম আমি মানি না। একজন বয়স্ক লোক মাথা নাড়ল। এভাবে ছাড়লে কাল গ্রামে মুখ দেখাবো কি করে? আজই বিয়ে হবে। নদী মাথা ঘুরে উঠল। দিস ইজ ইনসেইন। সে চিৎকার করে উঠল, আপনারা আমার লাইফে ডিসিশন নিতে পারেন না। আমারও কিছু বলার আছে। সবাই তাকালো তার দিকে। তার আমি গরিব হতে পারি, কিন্তু জোর করে কিছু করি না। ওকে ভয় দেখাবেন না। সৎমা তার ছেলের হাসি হাসল। বেশি দরদ দেখাস না, নইলে তোকে ঘর ছাড়া করব। এক মুহূর্তে আকাশ বুঝে গেল এখানে তার কথা কেউ শুনবে না। নদী দাঁড়িয়েছিল পাথরের মতো, চারপাশে মানুষ, মাঝখানে সে একদম একা। গ্রামের মানুষ নিজেরা নিজেদের মতো ফিসফিস করে কথা বলতে লাগলো। নদী হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে এত মানুষ, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। চোখে ক্ষোভ আর অপমান একসাথে জমে আছে। হোয়াই আর ইউ ডুইং দিস? আকাশ চোখ নামিয়ে নিল। সে ঠিক নদীর চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। কারণ আপনি এখানে একা, আর এই গ্রাম একা কাউকে ছাড়ে না এভাবে। নদীর ঠোঁটে তার ছেলের একটা হাসি ফুটে উঠল। সে এক কদম এগিয়ে এসে দাঁড়ালো। কি বলতে চাচ্ছ তুমি? ওয়েট ওয়েট, আমি বুঝতে পেরেছি। আসলে তুমিও মনে হয় এদের সাথে জড়িত। দেখছো আমি বিপদে পড়েছি, তাই সুযোগ নিচ্ছ। সৎ ব্যবহার দেখিয়ে হিরো সাজতে চাচ্ছ, তাই তো? সে এক মুহূর্ত থামলো, তারপর কথাগুলো আরো ধারালো হয়ে বেরিয়ে এলো। তোমাদের মতো থার্ড ক্লাস মার্কা ছেলেদের আমি খুব ভালোভাবেই চিনি। এই কথাটা আকাশের যেন সোজা বুকে এসে লাগলো। সে অবাক হয়ে নদীর দিকে তাকালো। চোখে রাগ নেই, আছে বিস্ময় আর একরাশ কষ্ট। সে সাহায্য করতে চেয়েছিল, আর বদলে এমন অপমান। আপনি আপনি কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছি, আমি একটা কোম্পানি চালাই, নিজের পায়ে দাঁড়ানো একজন নারী আমি। আর তুমি একটা গ্রামের গরিব ছেলে, হঠাৎ করে নিজেকে আমার ত্রাতা বানাতে চাও? এই নাটক আমার সামনে চলবে না।
চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামবাসী একে অপরের দিকে তাকালো। কেউ কেউ মুখ টিপে হাসলো। সাইডের এক চাচা বলল, এই শহরে মাইয়া দেখো কেমন কথা কয়। বেশি বোঝে মনে হয়। আকাশ দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। এখানে সে কিছু বললেও কেউ শুনবে না। নদী এখন ক্ষোভে অন্ধ। পরিস্থিতির চাপে পড়ে সে চুপ করে গেল। ঠিক তখনই গ্রামের মুরব্বীদের একজন গলা খাকারি দিয়ে সামনে এগিয়ে এলো। অনেক হলো, কথা কাটাকাটি বাদ দাও। গ্রামে একা ছেলে মেয়ের এভাবে থাকা যায় না, মান সম্মানের ব্যাপার। আপনারা কি বলছেন? এটা সম্পূর্ণ ভুল। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কয়েকজন মহিলা তাকে টেনে সরিয়ে নিল। এই সব কথা পরে হবে, চলো কাজ আছে। নদী কিছু বুঝে ওঠার আগেই তাকে আর আকাশকে আলাদা আলাদা দিক থেকে টেনে নিয়ে যাওয়া হলো। আকাশ কিছু বলতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোলো না। কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা উঠোনে বিয়ের আয়োজন হয়ে গেল। আকাশকে বসানো হলো এক পাশে, নদী বসে আছে অন্য পাশে। চোখে পানি, মুখ শক্ত করে রাখা। কাজে বিয়ে পড়াতে শুরু করলো। রাজি আছেন? থাকলে কবুল বলেন। রাজি আছে কি না সেটা আপনারা ভালো করেই জানেন। বেশি মুখ ফরফর করো না, বিয়েটা ভালোই ভালোই করে নাও, না হলে দুজনেরই মাথা ন্যাড়া করে জুতার মালা আর কালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরাবো। নদীর বেজায় বিরক্ত লাগছে। মনে হচ্ছে এই মহিলার গলা টিপে দিতে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে কিছু বলতে পারছে না। সবাই নদীর দিকে তাকিয়ে আছে। এর ভিতরে আবার নদীকে কবুল বলতে বলা হলো। নদী এখনো চুপ করে আছে। তা দেখে ঠিক তখনই এক বয়স্ক মহিলা তীব্র গলায়, সবাই নদীর দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই এক বয়স্ক মহিলা তীব্র গলায় বলে উঠল, কি রে, কবুল বলতে কিসের এত লজ্জা? নষ্টামি করার সময় মনে ছিল না? এখন বিয়ে করতে গিয়েই তোদের সব ফুরিয়ে যায়, তাই না? নদী চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এত অপমানিত সে কোনোদিন হয়নি। এখানে ভুলবশত পৌঁছে গেছে মনে করতে লাগলো কয়েক ঘন্টা আগের ঘটনা। গ্রামটার নাম নদী জানত না। ম্যাপেও ঠিকঠাক দেখা যায় না এমন একটা জায়গা। কোম্পানির কাজে এসেছিল সে, নদী সেন। এখানে একটা জমি দেখতে এসেছিল কারখানার জন্য। ড্রাইভার হঠাৎ ব্রেক কষতে নদীর সামনে ঝুঁকে পড়ল। কি হলো? ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে কপালে হাত বুলিয়ে বলল, ম্যাম, মনে হয় ইঞ্জিনের সমস্যা, ঝড়ও আসতেছে। আকাশ কালো হয়ে আসছে, বাতাস ভারী। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে। এখানে দাঁড়ানো যাবে? নদী জানালা দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানেই থাকেন, আমি সামনে দেখি কোনো গ্যারেজ পাওয়া যায় কিনা। নদী মাথা নাড়ালো। ড্রাইভার চলে যেতে নদী বাইরে নেমে আকাশের দিকে তাকিয়ে একটু হাঁটতে লাগলো। কিন্তু কিছু সময়ের মধ্যে বৃষ্টি নামলো একেবারে হুট করে। নদী একটা দোকানের ছাউনি নিচে দাঁড়ালো। বাতাসে ধুলো, বৃষ্টি ধারালো ফোঁটা আর বজ্রের গর্জন। নদীর বুকের ভেতর হালকা ভয় ঢুকে পড়লো। ঠিক তখনই সে টের পেল পাশে দুইটা কুকুর ভিজে লোম গলা তুলে ঘেউ ঘেউ। ও গড! নদী চিলে একটু সরে যেতে কুকুরগুলো তেড়ে এলো। নদীর বৃষ্টির ভিতরে চিৎকার করে সে দৌড় দিল। জুতা কাদায় আটকে গেল, তবু নিজেকে সামলে আবার দৌড় দিল। জামা একদম ভিজে গেছে। সামনে একটা টিনের ঘর, দরজা খোলা দেখে আর কিছু না ভেবে সে ঢুকে পড়ে। ভয় পেয়ে তখন আকাশকে জড়িয়ে ধরে। তারপরেই এত কিছু। দীর্ঘশ্বাস ফেলল নদী। যেভাবেই হোক এখন এই সময়টা পার করে সকালবেলা এখান থেকে বের হয়ে যাবে। মনে মনে সিদ্ধান্ত নিল আর ড্রাইভারের খোঁজ করবে। ড্রাইভার মনে হয় এখনো তাকে খুঁজছে। এর ভেতর কাজী আবার বলল। নদী একটা দীর্ঘশ্বাস ছেড়ে। কবুল। একটা দীর্ঘ নীরবতা। কবুল। তারপর 3 বার। তারপর চারপাশে একটা শব্দ ওঠে। আলহামদুলিল্লাহ। আকাশ পুরো সময়টাই পাথরের মতো বসেছিল। তার মুখে কোনো হাসি নেই, কোনো আনন্দে নেই, শুধু একরাশ অসহায়ত্ব। বিয়ে শেষ হতেই গ্রামবাসীরা যেন হালকা হয়ে গেল। কেউ বলল খাবারের কথা, কেউ হাসতে হাসতে উঠোন চালো। রাত নেমে এলো, ধীরে ধীরে আরও গভীর হলো। দিনের আলো ফুরিয়ে যেতে যেতে চারপাশে একটা অস্বস্তিকর নীরবতা। একজন মহিলা এসে দরজার দিকে ইশারা করলো। চলো রুমে যাও, বিয়ে শেষ। বলে নদীকে আর আকাশকে নিয়ে যেতে লাগলো। নদী মনে হচ্ছে পাথর হয়ে গেছে। দুজনের মাঝখানে অদৃশ্য এক দেওয়াল। ছোট ঘরের একপাশে কাঠের খাটের উপর নদী বসে আছে। সারাদিনের ক্লান্তি শরীর জুড়ে, কিন্তু চোখে ঘুম নেই। অন্য পাশে আকাশ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চুপচাপ। দুজনের মাঝখানে কয়েক হাত দূরত্ব, অথচ সেই দূরত্বের আগের মতো অচেনা শীতলতা নেই। আমি কাল সকালে চলে যাব। এই বিয়ে টিয়ে আমি মানি না, মানার প্রশ্নই ওঠে না।
আকাশ ধীরে মাথা নেড়ে পড়ল। তার গলায় কোনো তর্ক নেই, কোনো প্রতিবাদ নেই। জানি। হ্যাঁ, জানাই ভালো। মনে রাখবেন, আপনার কোনো স্বপ্ন আমি কোনোদিন পূরণ হতে দেব না। আমাকে ফাঁসিয়ে ভেবেছেন টাকা পয়সার মালিক হবেন, তাহলে ভুল ভাবছেন। আর একটা কথা, আজ রাতটা আমাকে নিরাপদে থাকতে দিন। আকাশে নিজের উপর হাসি পাচ্ছে। এই মেয়েটা না জেনে তার জীবনটাকে আরো এলোমেলো করে দিল। এমনিতে জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় মা মারা গেছে, বাবা একা হাতে সংসার চালানো, তারপর হঠাৎ করে আরেকটা বিয়ে। সৎমা আসার কিছুদিন পরে বাবা চলে গেল। তখন আকাশ কলেজে পড়ে, মাথার উপর কোনো ছায়া নেই। অনেক কষ্টে পড়াশোনা শেষ করেছে, এখন বেকার, ভবিষ্যৎ অনিশ্চিত। তার উপর এই অদ্ভুত বিয়ে। যে নারী তাকে স্বামী হিসাবে মানেই না, বরং ঘৃণার চোখে দেখে। আকাশ নিজের দুর্ভাগ্য ভেবে আবার নিঃশ্বাস ফেলল। নদী হঠাৎ করে আবার বলল, শুনে রাখুন, ঘরের এক প্রান্তে আপনি থাকবেন, আরেক প্রান্তে আমি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। দূরে থাকবেন। আকাশ কোনো উত্তর দিল না। সে ধীরে ঘরের এক কোণে মেঝেতে বসে পড়ল। নদী খাটের পর শুয়ে পড়ল, মুখ ঘুরিয়ে দেওয়ালের দিকে। বাতিটা নিভিয়ে দেওয়া হলো। রাতটা দীর্ঘ। নদী ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীরে। আকাশের চোখে ঘুম আসে না। মেঝেতে বসে বসে রাত কাটায়। কখনো দেওয়ালের ফাটলের দিকে তাকায়, কখনো জানালার বাইরে অন্ধকারে। ভোরের আলো ঢুকতেই আকাশ উঠে পড়ে, মাথা ভারী, চোখ জ্বালা করছে। নদী তখনও গভীর ঘুমে। আকাশ বিছানার কাছে দাঁড়িয়ে ডাকলো, এই যে সকাল হয়ে গেছে। নদী চমকে চোখ মেলে। আধো ঘুমে আকাশকে বিছানার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভুল বুঝে বসে। আপনি আমার কাছে কি করবেন? তারপর গলা চড়িয়ে বলল, এত সাহস পেয়েছেন কেমন করে? আমি তো বলেছিলাম দূরে থাকতে। ভুল বুঝবেন না, এখনই বেরোবেন না। গ্রামবাসী যদি জানে আপনি ভোরবেলা চলে গেছেন, আবার ঝামেলা করবে। নদী কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বাইরে বেরিয়ে গেল। আকাশও পেছন পেছন গেল। গাড়ির কাছে গিয়ে দেখা গেল ড্রাইভার ভেতরে ঘুমাচ্ছে। নদীর আগে গাড়ির দরজায় ধাক্কা দিল। এই ওঠো। ড্রাইভার ঘাবড়ে গিয়ে উঠল। ম্যাম, আমি আপনাকে খুঁজেছি। খুঁজেছো? তাহলে এখানে ঘুমাচ্ছ কেন? আমাকে এই জায়গায় ফেলে রেখে গেলে কেন? ম্যাম, ঝড়ের মধ্যে কোথাও আপনাকে পাইনি। ভেবেছিলাম আপনি আবার এখান থেকে ফিরে আসবেন। ফোনটাও তো গাড়িতে ছিল। আচ্ছা, গাড়িতে কি সমস্যা হয়েছে আমি দেখছি। নদী বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, গাড়িতে কি সমস্যা? আপনি কি মেকানিক নাকি? অবশ্য মেকানিকও হতে পারেন, অশিক্ষিত খ্যাত কোথাকার। আকাশ কিছু বলল না। ড্রাইভার সমস্যাটা বলতে আকাশ এগিয়ে গিয়ে গাড়ির হুড খুলে ঠিক করে দিল। ইঞ্জিন স্টার্ট দিল। নদী অবাক হলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল। নদী ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি এখান থেকে বের করো আমাকে। এই জঘন্য জায়গায় আমার কোম্পানির কোনো কারখানা হবে না। গাড়ি চলে গেল। আকাশ দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল। তারপর ধীরে বাড়ির দিকে হাঁটা দিল। 2 দিন পর ইন্টারভিউ। চাকরিটা হলে গ্রাম ছেড়ে চলে যাবে। মাসে মাসে সৎমায়ের জন্য টাকা পাঠাবে, যতই খারাপ হোক। একমাত্র আপন বলতে তো সেই আছে। বাড়িতে ঢুকতেই ফরিদা বেগম শুরু করলো, নষ্টামি শেষ হলো, বিয়ে করে আবার বউকে পালাতে সাহায্য করেছিস। আকাশ কোনো উত্তর দিল না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে ফরিদা আরও কিছু কথা বলে চলে গেল। অনেকদিন কেটে গেছে। নদী এখন কাজের ভিতর ব্যস্ত হয়ে থাকে। নদী নিজের কেবিনে বসে আছে। বড় কাছের জানালা, বাইরে শহর, ভিতরে এসি, ঠান্ডা বাতাস আর টেবিল জুড়ে ছড়ানো ফাইল। নদী ফাইলের ভেতর ডুবে থাকতে থাকতে ইন্টারকমে চাপ দিল। নিউ অ্যাসিস্ট্যান্টকে আমার রুমে পাঠাও। কামিন। দরজা খুলো। নদী প্রথমে চোখ তুলল না, সে সিগনেচার করছে। কিন্তু রুমে ঢোকা মানুষটার উপস্থিতি অদ্ভুতভাবে বাতাস বদলে দিল। একটা পরিচিত অনুভূতি। নদী ধীরে চোখ তুলল। কলমটা তার আঙ্গুলের ফাঁক থেকে পড়ে গেল। রুমের দরজায় দাঁড়িয়ে আছে আকাশ। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। আকাশ অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে আছে, ঠিক যেমন নদী তাকিয়ে আছে তার দিকে। কেউ কথা বলছে না। নদী নিজেকে সামলে নিল, চোখ শক্ত করলো। তুমি এখানে কি করছো? আকাশ এক পা এগিয়ে এলো, চোখ নামালো, ভদ্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আজ থেকে এখানে জয়েন করেছি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। নদীর চোখ সরু হলো। কি বললে? একটু থেমে সে হেসে উঠল, কিন্তু সেই হাসিতে তাচ্ছিল। আকাশ মাথা তুলে তাকালো। নদী ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট? তুমি কি জানো আমি কে? জি ম্যাম, জানি। নদী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তাহলে এত বড় সাহস কোথা থেকে পেলে?
এই চাকরিটা নিতে আসার আগে একবারও ভাবনি? আকাশ শান্ত, অদ্ভুত শান্ত। ম্যাম, আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছি আমার যোগ্যতায়। এটা আমার প্রফেশনাল ডিসিশন। নদী ঠোঁট কামড়ায়। ও, তুমি এখন বড় শিক্ষিত মানুষ হয়ে গেছো। শিক্ষা শুধু ডিগ্রি না ম্যাম। এই কথাটা নদীর গায়ে লাগলো। নদীর চেয়ারটাই বসে পড়ল। ওকে, লেটস সি হাউ এডুকেটেড ইউ আর। Explain the quarterly revenue fluctuation of our last fiscal year and propose a corrective strategy. নদীর মুখে কিছু একটা ভাঙলো। সে জোর করে হেসে পড়ল। নট ব্যাড। তারপর ফাইলের স্তূপ এগিয়ে দিল। আজ থেকে তুমি শুধু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আকাশ চমকালো না। জি ম্যাম। নদী একের পর এক ফাইল ছুড়ে দিল। এই রিপোর্ট আজ শেষ। এই মেলগুলো ড্রাফট করো। এই প্রজেকশন রাতের আগে চাই। আকাশ চেয়ার টেনে বসে কাজ শুরু করলো। ঘন্টা কেটে গেল। নদী মাঝে মাঝে তাকায়, দেখে আকাশ চুপচাপ কাজ করছে, কোনো অভিযোগ নেই। এটা দেখে নদী আরো জ্বলে উঠল। সে মজা নিতে শুরু করলো। এটা ভুল, আগে করো। এত স্লো কেন? তুমি কি সবসময় এমনই? আকাশ মাথা নিচু করে ঠিক করে শেষমেশ নদী বলল, চলো, বাইরে যেতে হবে, মিটিং ফিক্স করতে হবে। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে। নদী বলল, আজ ড্রাইভার লাগবে না। আকাশ তাকালো। মানে? নদী আয়নায় তাকিয়ে বলল, তুমিই চালাবে। আকাশ কিছু বলল না, চুপচাপ স্টিয়ারিং ধরলো। রাস্তায় নদী খোঁচা দিতে লাগলো। ঠিক মতো চালাতে পারো তো? এই রাস্তা চেনো? পুরোটা সময় আকাশ দাঁতে দাঁত চেপে ধরে। মিটিং শেষ করে ফিরে অফিস। নদী চেয়ারে ঠেস দিয়ে বলল, কফি নিয়ে আসো। আকাশ কফি নিয়ে এলো। টেবিলে রাখতে যেতেই নদী ইচ্ছে করে হাত ঠেলে দিল। কফি পড়ে গেল মেঝেতে, ছড়িয়ে পড়ল। নদী চেঁচিয়ে উঠল, এটা কফি আনা? তুমি কিছুই ঠিক মতো করতে পারো না। রুম নিঃশব্দ। আকাশ নিচু হয়ে পকেট থেকে তার রুমালটা বের করে মেঝে মুছতে লাগলো। কাপের ভাঙ্গা শব্দের চেয়ে জোরে ভাঙছে ওর বুক। আকাশ উঠে দাঁড়ালো। সরি ম্যাম। নদী মুখ ফিরিয়ে নিল। সে জিতেছে, কিন্তু কেন যেন ভেতরে কোথাও একটা শূন্যতা কাঁপছে। আর আকাশ সে বুঝে গেছে এই অফিস শুধু কাজের জায়গা না, এটা তার পরীক্ষার ময়দান। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার এখান থেকে বের হওয়া যাবে না। অলরেডি বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে, আরও তার অন্যান্য খরচ আছে। সব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পরের দিন সকালটা আকাশের জন্য শুরু হয়েছিল ফুল দিয়ে। রাস্তায় অস্বাভাবিক জ্যাম, গাড়ি যেন 1 ইঞ্চিও এগোচ্ছে না। ঘড়ি কাঁটা এগোচ্ছে নির্দয়ভাবে। আকাশ বারবার সময় দেখল। 9টা 1 মাত্র 1 মিনিট। অফিসের গেট বেরোনোর সময় তার বুকটা একটু কেঁপে উঠল। সে জানে এই 1 মিনিটই আজ তার জন্য শাস্তির কারণ হবে। লিফট থেকে নেমে করিডোরে ঢুকতে যেন বাতাস ভারী হয়ে গেল। সবাই কাজে ব্যস্ত, কিন্তু আকাশের চোখে পড়ল কয়েকজন তাকাচ্ছে। সে সোজা নদীর কেবিনের দিকে গেল, নক করলো। কামিন। দরজা খুলতেই নদী ঘড়ির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে চোখ তুলল। সময় কত জানো? সরি ম্যাম, রাস্তায়। স্টপ। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেবিনের কাছের দেওয়ালে বাইরে সবাই দেখতে পাচ্ছে। আর তোমার জন্য কি অফিসের সময় আলাদা করে বদলাতে হবে? আকাশ চুপ। 1 মিনিট লেট? এই 1 মিনিটেই বোঝা যায় তুমি কতটা সিরিয়াস। কেবিনের বাইরে ফিসফাস শুরু হলো। নদী আরো এগিয়ে এলো। তুমি কি ভাবছো আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে বিশেষ সুবিধা পাবে? আকাশ মাথা নিচু করলো। না ম্যাম। নদী টেবিলে হাত চাপড়ালো। তাহলে এই ঢিলেমি কেন? এই অফিস কোনো আশ্রয় কেন্দ্র না। একটা ফাইল তুলে তার দিকে ছুড়ে দিল। এই রিপোর্টটা আজ 10টার মধ্যে চাই। আর মনে রেখো, পরের বার 1 সেকেন্ডও দেরি করলে দরজা বন্ধ পাবে, সারা জীবনের জন্য। জি ম্যাম। আকাশ ফাইলটা তুলে দিল। সে বেরিয়ে এলো। কেবিনের বাইরে অনেক চোখ, কেউ সহানুভূতির, কেউ কৌতূহলের, কেউ নিছক উপভোগের। আকাশ হেঁটে যেতে যেতে অনুভব করলো এই অফিসে সে একা। দুপুরের দিকে কাজের চাপ একটু কমলো। লাঞ্চ টাইম। আকাশ ক্যান্টিনে গেল, প্লেট হাতে নিয়ে এক কোণে বসলো। ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠ। আকাশ তাকালো। হাই, আমি নীলা, এসআর ডিপার্টমেন্ট। আকাশ হালকা হাসলো। নীলা বসে পড়ল। আকাশ। তোমার প্রথম সপ্তাহ, তাই না? জি। নীলা একটু থেমে বলল, একটা কথা বলি, ম্যাম এমনিতেই রাগী, কিন্তু তোমার উপর আজকাল একটু বেশি। জানি না কেন। নীলা কপাল কুঁচকালো। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেল। তুমি কিছু করেছো নাকি? আকাশ মাথা নেড়ে পড়ল।
না। দুজনের মধ্যে হালকা কথা চলল। নীলা বলল, যাই হোক, মন খারাপ করো না। সব অফিসেই এমন কেউ না কেউ থাকে। আকাশ একটু শান্ত অনুভব করলো। সে খেতে শুরু করলো। ঠিক তখনই ফোন বেজে উঠল। নদীর ফোন পেয়ে তাড়াতাড়ি করে রিসিভ করলো। এখনই আমার রুমে আসো। আকাশ তাকালো প্লেটের দিকে। খাবার প্রায় অক্ষত। জি ম্যাম। সে উঠে পড়ল। কেবিনে ঢুকে দেখলো নদী চুপচাপ বসে আছে। কিছুক্ষণ নীরবতা, তারপর নদী বলল, সামনে এগিয়ে আসো, এই প্যাকেটটা খোলো, প্লেটে সার্ভ করো। আকাশ এগুলো কিছু বলল না। খাবার বের করে সাজিয়ে দিল। পানি। আকাশ গ্লাস ভরে দিল। চামচ ঠিক করো, এইভাবে না। একটার পর একটা আদেশ শেষমেশ নদী জিজ্ঞেস করলো। তুমি লাঞ্চ করেছো? আকাশ মাথা নিচু করে বলল। না ম্যাম, এখনো করিনি। নদী ঠান্ডা গলায় বলল, তাহলে যাও, 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। আমরা বাইরে বেরিয়ে যাব। আকাশ বেরিয়ে গেল। ক্যান্টিনে ফিরে সে তাড়াহুড়ো করে খেতে লাগলো। নীলা চোখ বড় করে বলল, আস্তে খাও। আকাশ মাথা নেড়ে বলল। সময় নেই। হঠাৎ সে কাশতে লাগলো। খাবার গলায় আটকে গেছে। নীলা দ্রুত পানি এগিয়ে দিল। ওর পিঠে হাত বুলিয়ে দিল। আকাশ ধীরে ধীরে স্বাভাবিক হলো। সম্পূর্ণটা দূর থেকে নদী দেখলো। তার চোখ জ্বলে উঠল। লাঞ্চ শেষ, গাড়িতে উঠল তারা। নদী বলল, লোকেশন তুমি জানো তো? আকাশ মাথা নেড়ে বলল। জি। কিন্তু মাঝপথে নদী হঠাৎ বলল, এটা ভুল রাস্তা। সরি ম্যাম। ঠিক লোকেশন জানো না, তবুও ড্রাইভার সেজেছো? আকাশ থমকে গেল। আকাশ চুপচাপ গাড়ি ঘুরালো। আর নদী বুঝতে পারছে না এই রাগটা আসলে কার উপর, আকাশের উপর নাকি নিজের ভেতরের অস্বস্তির ওপর। গাড়ি থামলো অবশেষে। আকাশ নেমে দরজা খুলে দিল। ম্যাম, পৌঁছে গেছি। নদী নামলো না সঙ্গে সঙ্গে। সে একবার আকাশের দিকে তাকালো। চোখে বিরক্তি, কিন্তু তার নিচে একটা অদ্ভুত অস্থিরতা। গাড়ি পার্ক করতে জানো তো? আকাশ কিছু বলল না, নীরবে পার্ক করলো। ভবনের ভেতরে ঢুকতে রিসেপশন থেকে সবাই তাকিয়ে আছে, কারণ আজ নদী এসেছে রাগী মুখে। মিটিং রুমে ঢোকার আগে, একটা কথা মনে রেখো, ভেতরে একটা শব্দও বলবে না, আমি যেটা বলি সেটাই করবে। জি ম্যাম। মিটিং শুরু। নদী প্রেজেন্টেশন শুরু করলো হঠাৎ থেমে। মিস্টার আকাশ, এই স্লাইডটা বদলানো হয়নি কেন? সবাই তাকালো আকাশের দিকে। আকাশ শান্ত গলায়, ম্যাম, আপনি গতকাল। আমি ব্যাখ্যা চাইনি, আমি কাজ চাই। আকাশের বুকের ভেতর কিছু একটা চেপে বসে। সরি ম্যাম। মিটিং শেষ। বের হতেই নদী ফিসফিস করে, এটা অফিস, তোমার ভুল ভালের জন্য আমাদের ডিল ক্যান্সেল হতে পারতো। আকাশ চুপ। অফিসে ফিরেই নদী কেবিনে ঢোকে। আজকে সব মেল তুমি লিখবে, আমার নাম দিয়ে যাবে। আকাশ বসে পড়ে। একটার পর একটা মেল। সময় করেই হঠাৎ এই মেলটা ঠিক হয়নি, আবার লেখো। আকাশ আবার লেখে, এই লাইনটা বাদ দাও, এটা খুব সফট। একই মেল 3 বার 4 বার। কেবিনের বাইরে সবাই বুঝে গেছে আজ আকাশের দিন ভালো না। একজন জুনিয়র এসে বলে, স্যার, এই ফাইলটা। নদী হঠাৎ বলে ওঠে, স্যার না, এখানে উনি স্যার না। পুরো রুম থমকে যায়। আকাশ নিচে সরে। ঠিক আছে। জুনিয়র লজ্জায় সরে যায়। আকাশের ভেতরের মনোলগ, আমি কি সত্যি কিছুই না, নাকি ও আমাকে কিছুই হতে দিচ্ছে না? এই অপমান শুধু অফিসে, নাকি ব্যক্তিগত? সন্ধ্যা। অফিস ছাড়ার আগে ঘড়িতে 7টা বাজে। আকাশ উঠে দাঁড়াতে যায়। ঠিক তখন, কোথায় যাচ্ছ? অফিস টাইম শেষ ম্যাম। আমার কাজ শেষ হয়নি। আর গাদা ফাইল এগিয়ে দেয়। এগুলো আজই শেষ। আকাশ বসে পড়ে আবার। নীলাপা দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে। আকাশ, তুমি ঠিক আছো? আকাশ তাকে হালকা হাসে। আছি। নীলা জানে এই আছি মানে কিছুই ঠিক নেই। রাত 9:30। আকাশ ফাইল এগিয়ে দেয়। ম্যাম শেষ। নদী কাগজ নেয়, উল্টায়। হঠাৎ একটা ফাইল মেঝেতে পড়ে যায় ইচ্ছে করে। ওঠাও। আকাশ নিচু হয়ে তোলে। ভুল করেছো। কোথায় ম্যাম? নিজেই বুঝে নাও। কেবিনে নীরবতা। দিনের শেষ। আকাশ বেরিয়ে আসে। করিডোর ফাঁকা। লিফটের আয়নায় নিজের মুখ দেখে। চোখে ক্লান্তি, কিন্তু ভাঙ্গন এখনো সম্পূর্ণ না। আমি ভাঙবো না, এখনো না। আর নদী একাই কেবিনে বসে থাকে। হাত কাঁপে। সে জানে না কেন, কিন্তু আজ সারাদিন অপমান করেও মনের ভেতরের আগুন নিভল না, বরং আরও বেড়েছে। আকাশ তখনও অফিসের শেষ মেইলটা পাঠাচ্ছিল। হঠাৎ দরজার সামনে নদীর ছায়া। আজ তাকে আলাদা লাগছে। সকালে রাগ নেই, কিন্তু চোখে ক্লান্তি আর অদ্ভুত শীতলতা।
আজ রাতে একটা অফিসিয়াল পার্টি আছে। আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জি ম্যাম। তোমাকে আমার সাথে যেতে হবে। এক মুহূর্ত থেমে আকাশ তাকায়। আমাকে? হ্যাঁ, এটা অফিসের ইভেন্ট। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি থাকবে। ঠিক আছে ম্যাম। হোটেলের বলরুম ঝলমল করছে, হালকা আলো, সফট মিউজিক, কাছের গ্লাসে বরফের শব্দ। সবাই হাসছে, কথা বলছে। নদী ভেতরে ঢুকতেই অনেকে এগিয়ে আসে। ওয়াও নদী, আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। নদী ভদ্র হাসি দেয়। থ্যাংক ইউ। আকাশ একটু পেছনে দাঁড়িয়ে থাকে, তার চোখ শুধু নদীকেই খুঁজছে। আছে আলাদা, কালো ড্রেস, চুল খোলা, অফিসের কঠিন মুখটা নেই, কিন্তু এই রূপটা আকাশের বুকের ভেতর অদ্ভুত চাপ তৈরি করে। ঠিক তখন একজন ছেলে এগিয়ে আসে, চোখে চতুর হাসি। হেই বেবি। আকাশের চোখ কেঁপে ওঠে। নদী একটু ভুরু কুচকে তাকায়, তারপর হেসে ওঠে। রকি নট হেয়ার ইউ। Oh, come on. Everyone knows we are friends. সে খুব কাছাকাছি দাঁড়ায়, নদীর চোখ সরিয়ে নেয়। You miss you. ইম্পসিবল। রকি হেসে ওঠে। You miss me. That's why you like me. আকাশ দূর থেকে দেখছে, তার হাত দুটো ধীরে ধীরে মোটো হয়ে আসে। বেবি, এইভাবে কথা বলে কেউ? তার ভেতরে কিছু একটা ফেটে পড়তে চায়। আকাশের রাগ নীরব বিস্ফোরণ। আকাশ নিজেকে সামলাতে পারে না। সে সোজা গিয়ে একপাশের সোফায় বসে পড়ে। শেক সাইড হলরুমের এক নির্বিলি কোণ। সে মুখ ঘুরিয়ে নেয়। এটা অফিসিয়াল পার্টি, তার ব্যক্তিগত জীবন না। তার কিছু বলার নেই, কিন্তু বুকের ভেতরে রাগ কথা শোনে না। ঠিক তখন আকাশ তাকায়, নীল একটা প্লেট আর জুস হাতে। ডিনার নাও, সারাদিন তো খাওয়া হয়নি ঠিক মতো। সে প্লেটটা এগিয়ে দেয়। আকাশ হালকা হাসে। ধন্যবাদ। নীলা পাশে বসে। এসব পার্টি তোমার ভালো লাগে? না, এখানে মানুষ কম, মুখোশ বেশি। নীলা হাসে। তুমি খুব ডাইরেক্ট। আকাশ কাজ ঝাঁকায়। নীলা ডাইরেক্ট না হলে টিকে থাকা যায় না। একটু চুপ করে থাকে, তারপর আস্তে। আজ তুমি খুব চুপচাপ। কিছু জায়গায় চুপ থাকাই ভালো। আকাশ চোখ সরিয়ে নেয়। নীলা আকাশের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই চুপের ভেতরে ঝড় আছে। নীলার সাথে কথা বলতে বলতে আকাশের চোখ বারবার অন্যদিকে চলে যায়। নদী আর রকি খুব কাছ থেকে কথা বলছে, হাসছে। কখনো কখনো নদীর হাতে কাছাকাছি হাত চলে আসছে। আকাশের জল শক্ত হয়ে আসে। সে জানে না নাকি বুঝেও উপেক্ষা করছে। ঠিক তখন একজন ওয়েটার এগিয়ে আসে। নদী ড্রিঙ্ক ম্যাম। একটু থামে। Take it. You deserve to relax. ওয়েটার গ্লাস এগিয়ে দেয়। আকাশ সেটা দেখে। তার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি। সে মুখ ঘুরিয়ে নেয়। নীলার সাথে কথা চালিয়ে যায়। তুমি কি এখান থেকে পড়ে চলে যাবে? না ম্যাম, না যাওয়া পর্যন্ত। হঠাৎ সে থেমে যায়, চোখ আবার নদীর দিকে। নদী গ্লাস থেকে এক চুমুক নেই। তার মুখের ভাব একটু একটু বদলে যায়। রকি আবার কথা বলে, হাসে, আর একটু কাছে আসে। ধীরে ধীরে অস্বাভাবিকতা। কিছুক্ষণ পর নদী চেয়ার ধরতে চেষ্টা করে, একটু টলমলো। Hey, you. Okay. নদী হালকা হেসে। ইয়া, জাস্ট একটু মাথা ঘুরছে। আকাশ দূর থেকে দেখে, তার বুক কেঁপে ওঠে। রকি চারপাশে তাকায়, কেউ খেয়াল করছে না। সে নদীর কাঁধে হাত রাখে। Come on. You need some rest. নদী আপত্তি করতে চায়, ফাইন। কিন্তু গলাটা দুর্বল। রকি আবার চারপাশে তাকায়, তার চোখে তাড়াহুড়ো। সে ধীরে ধীরে নদীকে নিয়ে এগোতে থাকে একটা করিডোরের দিকে, রুমগুলোর দিকেই। আকাশ তখনও নীলার পাশে বসে আছে, কিন্তু তার চোখ হঠাৎ স্থির হয়ে যায়। সে দেখে রকি নদীকে ধরে নিয়ে যাচ্ছে। নদীর পা ঠিক মতো চলতে পারছে না। আকাশের বুকের ভেতর কিছু একটা হিম হয়ে যায়। রকি আবার একবার এদিক ওদিক তাকায়, তারপরে আরো দ্রুত পা বাড়ে। নদী প্রায় অবচেতন। রকি নদীর কাঁধে হাত রাখলো। নদী একটু পিছনে হেলান দিয়ে তার সম্পূর্ণ এড়ানোর চেষ্টা করলো, কিন্তু পায়ে দুর্বলতার কারণে শক্তি নেই। আকাশ এসে বলে, এই যে আপনি কোথায় যাচ্ছেন ম্যামকে নিয়ে? নদী ঘুরে তাকালো, চোখে বিরক্তি, মুখে ঠান্ডা হাসি। আমি বলছি, আমি তো। তুমি কি আমাকে প্রশ্ন করছো সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে? ইয়েস, ইউ আর রাইট। আমি ম্যামের অ্যাসিস্ট্যান্ট, ম্যামের খেয়াল রাখার দায়িত্ব আমার। আকাশ, এখান থেকে নদীকে নিজে ঘরে পৌঁছে দিতে হবে। তার কোনো ক্ষতি হলে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আকাশ দ্রুত এগিয়ে আসে। সে নদীকে কোলে তুলে ধরে।
নদী অবচেতনভাবে মুচকি হাসি বা হালকা অস্বস্তি প্রকাশ করছে। হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও শক্তি নেই। ডোন্ট ওরি ম্যাম, আমি আপনাকে নিরাপদে নিয়ে যাচ্ছি। নদীকে নিয়ে আকাশ গাড়িতে উঠলো, একপাশে সরিয়ে দিয়ে ড্রাইভ করা শুরু করলো। বাড়িতে গিয়ে নক দেওয়ার সাথে সাথে কাজের লোক দরজা খুলে দেয়। মেয়েটা অবাক হয়ে তাকালো। ম্যামের রুমটা কোন দিকে? ম্যামের রুম এটা। ঠিক আছে। আকাশ ধীরে ধীরে নদীকে নিয়ে রুমের দিকে এগোতে শুরু করে। নদীর চোখে অদ্ভুত উত্তেজনা নিজের ভিতরে নেই। হঠাৎ নদী আকাশের দিকে তাকিয়ে, প্লিজ ডোন্ট লিভ মি। আমি তোমাকে কাছে পেতে চাই। আমার কেউ নেই, আমি একা। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহর কাছে তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে খুব কাছে পেতে চাই। আকাশ প্রথমে বিস্মিত হয়ে থমকে যায়, চোখে অবাক ভাব। হৃদয়ে হঠাৎ দ্রুত ধাক্কা খায়। সে নিজের শরীরকে সামলে নেয়, নদীকে নরমভাবে খাটে রাখে, দ্রুত ধীরে ধীরে সাজানো পোশাক ঠিক করে। নদী হঠাৎ আকাশের কলার চেপে ধরে চোখ বুজে আকাশের ঠোঁটে ঠোঁট রাখে। আকাশ প্রথমে অচেতন হয়ে থাকে, তারপর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে মুখ সরিয়ে নেয়। নদী হালকা হেসে নিজের অস্থিরতা মুছে। আমি শুধু পাগল হয়ে যাচ্ছি। নদী হঠাৎ বমি করতে চায়। আকাশ দ্রুত পাশে এসে তাকে ধরে রাখে। নদী হাত দিয়ে আকাশ গায়ে লেগে থাকে, চোখে কিছু লজ্জা, কিছু অদ্ভুত আনন্দ। তারপর হড়হড় করে বমি করে দেয় আকাশের শার্টের ওপর ও নিজের গায়ে। আকাশ ধীরে ধীরে নদীকে একপাশে শুয়ে রেখে কাজের মেয়ের কাছে নিয়ে যায়। ম্যামকে পরিষ্কার করে দিয়ে যান, ড্রেস চেঞ্জ করতে হবে। আকাশ কাজের মেয়েটার সাথে ভিতর এসে দেখে নদী মাথা নিচু করে আছে, চোখে লজ্জা, মুখে লালচে ভাব। বলে, আমি একা জামা পরিবর্তন করব বলে দ্রুত ড্রেস চেঞ্জ করে আসে। কাজের মেয়েটা চলে যায়। আকাশ নদীর দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি শুয়ে পড়েন, আমি তাহলে বাইরে থাকছি। বলে আকাশ চলে যেতে নিলে নদী আকাশকে জড়িয়ে ধরলো পিছন থেকে। আকাশ থমকে গেল। নদী নিজের ঠোঁট আকাশের পিঠে বুলাতে থাকে। প্লিজ যেও না, আমি একা থাকতে পারবো না। চোখ বুজে নিজেকে সামলে নিয়ে পিছনে ঘুরে নদীকে এক ঝাট খেয়ে কোলে তুলে নিল, তারপর বিছানায় গিয়ে শুয়ে দিল। আপনি ঘুমান, আমি আছি এখানে। নদী আকাশের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। এখানে চুমু খাবো, খেতে দিবে? আপনি ঘরের ভিতর আছেন ম্যাম, চুপচাপ ঘুমান। নদী ঠোঁট উল্টিয়ে অন্য সাইডে মুখ করে শুয়ে পড়ল। আকাশ এটা দেখে ফিক করে হেসে দিল, তারপর অনেক সাহস নিয়ে নিজের হাতটা আগিয়ে নিয়ে নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কখন ঘুমিয়ে গেল নদী টের পেল না। সূর্যের আলো হালকা কেটে আসে জানালার ফাঁক দিয়ে। নদী ধীরে ধীরে চোখ খুলো, মাথা ব্যথা, ঘাম, শরীরের অদ্ভুত অস্থিরতা। নদী চুপচাপ শুয়ে আছে। আমি কোথায় আছি? নদী ধীরে ধীরে উঠে বসে, চারপাশ দেখে, নিজেকে তার নিজের রুমে পায়। হঠাৎ মনে হলো আকাশের হাতে ছোঁয়া। রাতের ঝাপসা ঝাপসা ঘটনা সব তার মনে তীব্রভাবে ধাক্কা দেয়। আকাশ। সে দ্রুত ড্রেস চেক করে, দেখলো সব ঠিক আছে, কিন্তু কাল রাতে যে জামা পরেছিল এখন সেটা তার নেই। নদী অচেতনভাবে এক ধাপ এগিয়ে আসে। আকাশ হঠাৎ পাশে উপস্থিত। নদী উঠে গিয়ে আকাশের উপর হামলে পড়লো, ঠাস করে একটা থাপ্পড় মেরে ওর গলা ধরলো, চিৎকার দিয়ে বলে উঠল, তুমি আমার সুযোগ নিয়েছো। নদীর চিৎকারে ঘরটা কেঁপে উঠল। আকাশ এক পা পিছিয়ে গেল, রাগে কাঁপতে কাঁপতে। নদী বলল, তুমি তাকিয়ে আছো কেন? লজ্জা নেই? কাল রাতে সব কিছু তুমি আমার সুযোগ নিয়েছো, আমাকে এখানে রেখে। কথাগুলো একের পর এক ছিটকে আসছে নদীর মুখ থেকে। তুমি ভাবছো আমি কিছু বুঝবো না? আমার জামা পরিবর্তন করা এলোমেলো, তুমি কে আমাকে ছোঁয়ার? আকাশ তাকিয়ে থাকে, চোখ নামায় না, তর্ক করে না। আকাশ, আপনি শান্ত হন নদী ম্যাম, দয়া করে শান্ত হন। শান্ত? কিসের শান্ত? আমার সাথে এমন করে আবার শান্ত হতে বলছো? তোমাদের মতো ছেলেরা এমনই, থার্ড ক্লাস মার্কা ছেলে। ঠিক তখনই দরজার কাছে কাজের মেয়েটা শিরিন হক চুকিয়ে দাঁড়িয়ে। ম্যাম প্লিজ একটু শোনেন। কি শুনবো? তুমি ওর পক্ষ নেবে? শিরিন দ্রুত মাথা নাড়ল। না ম্যাম না, স্যারের কোনো দোষ নাই, একদমই নাই। কাল রাতে আপনি জ্বর নিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি আর স্যার আমরা দুজনে মিলে আপনাকে রুমে এনেছি। নদীর হাতটা ঢিলে ঢিলে হয়ে আসে। আপনার জামা বমি করে নোংরা হয়ে গেছিল, তাই আমি নিজে আপনার জামা বদলাতে এসেছিলাম, কিন্তু আপনি নিজেই পরে বদলে গেছে নিজের জামা। স্যার দরজার বাইরে ছিল, একবারও ভেতরে ঢোকে নাই ম্যাম।
আকাশ তখনও চুপচাপ, শুধু একবার বলল। আমি বাইরে ছিলাম। ঘরটা হঠাৎ নিস্তব্ধ। নদীর চোখ নামতে থাকে, গলার স্বরটা ভেঙে আসে, রাগের জায়গায় ঢুকে পড়ে তীব্র লজ্জা। আমি জানতাম না। সে ধীরে ধীরে আকাশের গলা ছেড়ে দেয়, নিজের দিকে তাকাতেই সাহস পায় না। স্যার সারা রাত দরজার সামনে বসেছিলেন ম্যাম, জ্বর না কমা পর্যন্ত যায় নাই। নদী আর কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখে অপরাধবোধ, মুখে চাপা লজ্জা। নদীর চোখ ভিজে যায়, মনে পড়ে রকির কথা, নিজের ভুল, সেই অদ্ভুত উত্তেজনা। সে এক মুহূর্তের জন্য নিজেকে দোষী মনে করে। আমি খুব খারাপ করেছি। রকিকে তো আমি বেয়াদবকে ছাড়বো না। আকাশ কিছু বলে না, শুধু হালকা হাসি দেয়। নদী নিজেকে সামলাতে চেষ্টা করে। ম্যাম, আমি তাহলে যাই এখন। নদী আকাশের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কেন জানি আকাশকে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে জড়িয়ে ধরে কান্না করতে। মনে পড়ে যায় আকাশের সাথে সে কত খারাপ ব্যবহার করেছে, আর আকাশ সুযোগ পেয়েও খারাপ কিছু করেনি, আবার কাউকে করার সুযোগও দেয়নি। অফিস করিডোরে সকালবেলার ব্যস্ততা, দেওয়াল ঘড়িতে সময় 9:30। আকাশ দ্রুত পা বাড়ায়, মুখে কোনো ভাব নেই, কিন্তু ভেতরে অদ্ভুত একটা চাপ। কাল রাতের কথাগুলো বারবার মনে পড়ছে। নদীর কান্না ভেজা চোখ, বলা না বলা হাজারটা কথা সে নিজের সাথে নিজেই বলে। আজ স্বাভাবিক থাকবি, কিছুই হয়নি, এইটাই ধরে নে। সে অফিসে ঢুকে রেজিস্টারে সই করে। ঠিক তখনই কেবিনের কাছে দরজার ভেতর থেকে নদীর চোখ পড়ে আকাশের উপর। আকাশ থমকে যায়। স্বাভাবিক নিয়মে সে ভাবছিল আজ নিশ্চয় দেরি করার জন্য কিছু একটা শুনতে হবে, কিন্তু আকাশ ভেতরে আসুন। আকাশ অবাক হয়। কোনো রাগ নেই, কোনো তিরস্কার নেই। সে ঢুকে দাঁড়ায়। সরি ম্যাম, আজকে। ইটস ওকে, বসুন। আকাশ বসে। এই বসুন শব্দটা তার কানে আজ অদ্ভুত লাগে। এতদিন যে মানুষটা তার কথা বলতো দূরত্ব রেখে, আজ সেই মানুষটাই যেন কাছাকাছি আসতে চাইছে। নদী ফাইল খুলে টেবিল উপর রাখে। এই ক্লায়েন্ট লিস্টটা আপডেট করে দেবেন, আর ক্লায়েন্টের মেলগুলো আমি নিজে দেখিনি। আপনি দেখে একটা সামারি বানান। জি ম্যাম। সে উঠে যেতে নেই। নদী একটু থেমে বলে, আর আজ আমার কেবিনে কাজ করবেন, বাইরে নয়। আকাশের চোখে এক ঝলক প্রশ্ন আসে, কিন্তু সে কিছু বলে না। ঠিক আছে। চেয়ারটাই হেলান দেয়, গভীর নিঃশ্বাস নেয়, নিজের সাথে নিজেই বলে, একেবারে কাছে গেলে হবে না, ধীরে, আগে প্রমাণ করতে হবে। কিছুক্ষণ পর আকাশ কেবিনের একপাশে বসে কাজ করছে। নদী মাঝে মাঝে তাকায়, খুব স্বাভাবিকভাবে, যাতে সবাই মনে করে অফিসিয়াল নজরদারি করছে। এই রিপোর্টটা একটু অন্যভাবে করা যায় না? আকাশ চেয়ার ঘুরিয়ে তার দিকে তাকায়। যাই, যদি চান আমি গ্রাফটা আলাদা করে দেখাতে পারি। দেখান। আকাশ চেয়ার নিয়ে একটু কাছে আসে, খুব কাছাকাছি। দুজনের কাঁধের মাঝে খুব সামান্য দূরত্ব। নদীর বুকের ভেতর ধক করে ওঠে, নিজেকে নিজেই বলে, কন্ট্রোল কন্ট্রোল। এখানে যদি এই ডেটাটা। আকাশ স্ক্রিন দেখায়, কিন্তু নদী আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে, বলে, আপনি কাল ঘুমাননি তাই না? আকাশ থমকে যায়। না, মানে কাজ ছিল। নদী আর কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। লাঞ্চের টাইমে আকাশ ক্যান্টিনের দিকে যাচ্ছে। নীলা পেছন থেকে ডাক দেয়, এই আকাশ,